নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টার। আজ হচ্ছে 11 আগস্ট। 11ই আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব, জেনে নেব আজকের ডেটে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে সম্প্রতি কোন সাংবাদিক এশিয়ান কলেজ অফ জার্নালিজম অ্যাওয়ার্ড পেল? এশিয়ান কলেজ অফ জার্নালিজম অ্যাওয়ার্ড পেল কোন সাংবাদিক? এটির উত্তরটি হয়ে যাবে নিতিন সেঠি। অপশন সি, নিতিন সেঠি ইজ দ্য রাইট অ্যান্সার। উনি এশিয়ান কলেজ অফ জার্নালিজম অ্যাওয়ার্ডটি পেলেন। নিতিন সেঠি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, তার কারণ হচ্ছে ইনভেস্টিগেটিভ জার্নালিজম। ওনার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য এই অ্যাওয়ার্ডটি উনি পেয়েছেন। এর কে পি নারায়ণ কুমারের স্মৃতির উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটি সাংবাদিকদের হাতে দেওয়া হয়, যার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের সাংবাদিকদের এনকারেজ করা তথা তাদেরকে উৎসাহ প্রদান করা, যার ফলে তারা তাদের যে সমস্ত ইনভেস্টিগেটিভ অপারেশনগুলো রয়েছে তারা ওই ইনভেস্টিগেটিভ অপারেশনের সমস্ত খবরাখবর ভারতের জনসাধারণের কাছে তুলে ধরেন। এই অ্যাওয়ার্ডটিতে কী দেওয়া হয়? এই অ্যাওয়ার্ডটিতে একটি ট্রফি, একটি সিটেশন এবং নগদ 2 লক্ষ টাকা এই অ্যাওয়ার্ডে দেওয়া হয়। এবার যাবো পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 2। সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় স্বচ্ছতা কেন্দ্র উদ্বোধন করলেন? এক্ষেত্রে উত্তরটি হবে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্বচ্ছতা কেন্দ্র উদ্বোধন করেছেন। বা ডিটেলসে যাবো। এই যে জাতীয় স্বচ্ছতা কেন্দ্র, এই উদ্বোধন করার পিছনে মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। ভারতে যে স্বচ্ছ ভারত মিশন চলছে তার সফলতা এবং সুফল সম্পর্কে প্রচার করা। ভারতে যে স্বচ্ছ ভারত মিশন চলছে তার সফলতা এবং সুফল সম্পর্কে প্রচার করার জন্য এই জাতীয় স্বচ্ছতা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। নরেন্দ্র মোদীর সম্পূর্ণ নাম কি? নরেন্দ্র মোদীর সম্পূর্ণ নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদী ভারতের 14তম এবং কারেন্ট প্রাইম মিনিস্টার। তিনি 2014 থেকে প্রাইম মিনিস্টারের পদে রয়েছেন। এক্ষেত্রে আরেকটা ফ্যাক্ট আমরা দেখে নেব, সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এই পালন করা হয় 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এবার যাবো পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 3। পিকমি গ্রাসোপার নামে এক নতুন প্রজাতির ফড়িং কোন দেশে পাওয়া গেল? উত্তরটি হবে শ্রীলঙ্কা। অপশন বি, শ্রীলঙ্কা ইজ দ্য রাইট অ্যান্সার। ওই ফড়িং বা পতঙ্গ জাতীয় যে পোকাটি রয়েছে তার ছবি একটা দিয়েছি আমরা এখানে। পিকমি গ্রাসোপার, যেটি প্রায় 116 বছর পরে আবার খুঁজে পাওয়া গেছে। এটি খুঁজেছে ক্রোয়েশিয়ান এবং জার্মান রিসার্চার্স তথা গবেষকরা। কোথা থেকে? না, শ্রীলঙ্কার সিনহারাজ রেনফরেস্ট বা বর্ষাবন থেকে এই পিকমি গ্রাসোপারটি পাওয়া গিয়েছে। এর নামকরণ করেছে এই ভারতের কেরালার অধিবাসী ধনেশ ভাস্কর এর নামকরণ করেছেন। আর উনি হচ্ছেন একজন আর্থ্রোপটেরিস্ট। আর্থ্রোপটেরিস্ট মানে কি? যে ব্যক্তি গ্রাসোফারকে নিয়ে পড়াশোনা করে, ওয়ান হু স্টাডিজ গ্রাসোফার। এবার যাবো পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 4। প্রত্যেক বছর কোন দিনটি নাগাসাকি দিবস হিসেবে পালন করা হয়? এক্ষেত্রে উত্তরটি হচ্ছে 9ই আগস্ট। প্রত্যেক বছর নাগাসাকি দিবস হিসেবে পালন করা হয়। এবার ডিটেলসে যাবো। 1945-এর 9ই আগস্ট ইউনাইটেড স্টেটস বা আমেরিকার জাপানের নাগাসাকি শহরে ফ্যাট ম্যান নামক যে পারমাণবিক বোমা ফেলে তার ফলে ওই শহরটি পুরো ধ্বংস হয়ে যায়। আর ওই শহরে যে সমস্ত অধিবাসী রয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। কোন দিনটি? না, 9ই আগস্ট নাগাসাকি দিবস। এক্ষেত্রে আরেকটা ফ্যাক্ট আমরা দেখে নেব, সেটা হচ্ছে 6ই আগস্ট কোন দিন হিসেবে পালন করা হয়? 6ই আগস্ট হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়। আর এই 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে লিটিল বয় নামক পারমাণবিক বোমা ফেলে। এর ফলে 6ই আগস্ট হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়। আর 9ই আগস্ট পালন করা হয় নাগাসাকি দিবস। আরেকটা বিষয় জেনে নেব, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে থেকে কবে চলেছিল? এটি শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 এবং এটি শেষ হয় 2 সেপ্টেম্বর 1945। 1939 থেকে 1945 অবধি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। আর ফ্যাটম্যান বোমাটি কী দিয়ে তৈরি হয়? এটি প্লুটোনিয়াম দিয়ে তৈরি হয়েছিল। আর যে লিটিল বয় পারমাণবিক বোমাটি তৈরি হয়েছিল ইউরেনিয়াম 235 দিয়ে লিটিল বয় তৈরি হয়। আর ফ্যাটম্যান তৈরি হয়েছিল প্লুটোনিয়াম দিয়ে। ফ্যাটম্যানের ভর কত? ফ্যাটম্যানের মাস বা ভর হচ্ছে 10,300 পাউন্ড। 10,300 পাউন্ড ছিল ওই ফ্যাটম্যানের বোমাটির ভর। লেন্থ কত? এর লেন্থ ছিল 128 ইঞ্চ। এবার যাবো পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 5। সম্প্রতি কোন পরিবহন সংস্থা OHE ইন্সপেকশন নামে একটি অ্যাপ লঞ্চ করেছে? উত্তরটি হবে ইন্ডিয়ান রেলওয়েজ।
অপশন বি ইন্ডিয়ান রেলওয়েজ ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়ান রেলওয়েজ OHE ইন্সপেকশন নামে এই অ্যাপটি লঞ্চ করেছে। এবার ডিটেলসে যাবো। এই OHE সম্পূর্ণ নাম কি? এই সম্পূর্ণ নাম হচ্ছে ওভারহেড ইকুইপমেন্ট ইন্সপেকশন। এই অ্যাপটির মাধ্যমে যে সমস্ত ট্রেন ডিলে এবং লং ওয়েটস, ট্রেন ডিলে এবং লং ওয়েটস, ট্রেনের দেরি এবং তার ফলে যে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো সেটি আর করতে হবে না। ইন্ডিয়ান মিনিস্টার অফ রেলওয়েজ কে রয়েছেন? ইন্ডিয়ান মিনিস্টার অফ রেলওয়েজ রয়েছেন পীয়ূষ গোয়েল। রেলওয়েজ বোর্ড চেয়ারম্যান কে রয়েছেন? বর্তমানে রয়েছেন BK যাদব। ইন্ডিয়ান রেলওয়েজের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লিতে। আর ইন্ডিয়ান রেলওয়েজ চালু কবে থেকে হয়? ইন্ডিয়ান রেলওয়েজ চালু হয় 1853 16ই এপ্রিলে। কোথা থেকে কোথা অবধি? না, মুম্বাই থেকে থানে অবধি চালু হয়েছিল 1853 16ই এপ্রিল। এবার যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 6। সম্প্রতি প্রকাশিত মেকিং সেন্স অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি বইটির লেখককে। একটি বই প্রকাশ হয়েছে যেটার নাম হচ্ছে মেকিং সেন্স অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। এই বইটি কে লেখেন? এই বইটি অথার হচ্ছেন যোগেন্দ্র যাদব। অপশন সি যোগেন্দ্র যাদব ইজ দ্য রাইট অ্যান্সার। মনে এখানে একটা আমি ছবিও দিয়েছি এবং এই বইয়ের কভার পেজের ছবি এখানে রয়েছে। আর এই বইটির মাধ্যমে ভারতের প্রথম প্রজাতন্ত্র 1950 থেকে 2019 সম্পর্কে নতুন করে নজর দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে এই বই। ভারতের যে সংবিধান শুরু হয়েছিল বা কার্যকরী হয়েছিল 1950 আর এই 1950 থেকে 2019 এই যে সময়সীমাটি রয়েছে, এর মধ্যে ভারতের সংবিধানের নতুন নজর দেওয়ার জন্য এই বইটি আমন্ত্রণ জানানো হয়েছে। এবার যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 7। ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ান আর্মির জন্য ওয়ার মেমোরিয়াল গড়ে তুলেছে? ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ান আর্মির জন্য ওয়ার মেমোরিয়াল গড়ে তুলতে চলেছে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে বাংলাদেশ। অপশন ডি বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার ডিটেলসে যাব। এটি একটি শহীদ স্মৃতিসৌধ যেটি 1971 সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে মুক্তিযুদ্ধ ঘটেছিল তাতে ভারতের সেনাতে ইন্ডিয়ান আর্মির যে অবদান রয়েছিল তার জন্যই কিন্তু এই ওয়ার মেমোরিয়ালটি তৈরি হচ্ছে। যে সমস্ত সৈন্যরা ওখানে শহীদ হন তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই মেমোরিয়ালটি তৈরি হচ্ছে। এতে একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, পাকিস্তানের হাত থেকে মুক্ত পায়। এটা একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে এই মেমোরিয়ালটি কোথায় তৈরি হচ্ছে? এটি তৈরি হচ্ছে ঢাকা থেকে 35 কিমি দূরে সাভারে। এই ডিজাইনের কাজ কে করেছেন? এই ডিজাইনের কাজ করছেন সৈয়দ মনিয়াল হোসেন এবং এটি তৈরি করছে কনকর্ড গ্রুপ। এর পরের ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল কি? বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা। বাংলাদেশের কারেন্সি কি? বাংলাদেশের কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকা। বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার কে রয়েছেন? PM অফ বাংলাদেশ রয়েছেন শেখ হাসিনা। এবার যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 8। সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে উত্তরটি হবে মহিন্দা রাজাপাকসে। অপশন এ মহিন্দা রাজাপাকসে ইজ দ্য রাইট অ্যান্সার। ওনার একটা ছবি আমরা এখানে দিয়েছি। মহিন্দা রাজাপাকসে শ্রীলঙ্কার 13তম প্রাইম মিনিস্টার। হচ্ছেন মহিন্দা রাজাপাকসে, যিনি এর আগে 3বার প্রাইম মিনিস্টার ছিলেন। আর এটি ওনার 4র্থবার, 4th টাইম। শ্রীলঙ্কার ক্যাপিটালস কি? শ্রীলঙ্কার ক্যাপিটালস হচ্ছে একটি হচ্ছে কলম্বো এবং অপরটি হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। শ্রীলঙ্কার কারেন্সি কি? শ্রীলঙ্কার কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন গোটাবায়া রাজাপাকসে। আর যাবো পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 9। ভারত সরকার কোন দেশের ফিশিং ফ্যাসিলিটি বিস্তৃতি করার জন্য এ লাইন অফ ক্রেডিট বানিয়েছে? ভারত সরকার কোন দেশে? এক্ষেত্রে উত্তরটি হচ্ছে মালদ্বীপ। অপশন বি মালদ্বীপ ইজ দ্য রাইট অ্যান্সার। মালদ্বীপে ভারত সরকার ফিশিং ফ্যাসিলিটি বিস্তৃতির জন্য এ লাইন অফ ক্রেডিট বানিয়েছে। এটি তৈরি করতে খরচ পড়েছে $800 মিলিয়ন। এই তৈরি করতে খরচ পড়েছে। মালদ্বীপের ক্যাপিটাল কি? মালদ্বীপের ক্যাপিটাল হচ্ছে মালে। মালদ্বীপের কারেন্সি কি? মালদ্বীপের কারেন্সি হচ্ছে মালদ্বীপিয়ান রুপাইয়া। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট কি? মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম মোহাম্মদ। এবার যাবো পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 10। সম্প্রতি প্রকাশিত ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2020 রিপোর্ট অনুসারে কোন সংস্থা প্রথম স্থান অধিকার করেছে? ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2020 রিপোর্টে কোন সংস্থা প্রথম স্থান অধিকার করেছে? এখানে উত্তরটি হবে অ্যাপেল। অপশন বি অ্যাপেল ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাপেল ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2020 রিপোর্ট অনুসারে প্রথম স্থান অধিকার করেছে। অ্যাপেলের সিও হচ্ছেন টিম কুক। অ্যাপেল কবে প্রতিষ্ঠিত হয়? অ্যাপেল প্রতিষ্ঠিত হয় 1976 1 এপ্রিল ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসের। এর হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার্সও রয়েছে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসের। এর ফাউন্ডার্স কারা? অ্যাপেল প্রতিষ্ঠা করেন স্টিভ জবস, স্টিভ ওজিয়ান
ওচনিয়াক, স্টিভ ওচনিয়াক এবং রোল্যান্ড ওয়ানে। এবার যাবো পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 11। কোন দিনটি ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে হিসেবে পালন করা হয়? এক্ষেত্রে উত্তরটি হবে 10ই আগস্ট। অপশান বি 10th আগস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। 10th আগস্ট ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে হিসেবে পালন করা হয় সারা বিশ্ব জুড়ে। এই পালন করার মূল উদ্দেশ্য কি? যে প্রচলিত যে সমস্ত জীবাশ্ম জ্বালানি রয়েছে যেমন কয়লা, পেট্রোলিয়াম, এগুলি যথেষ্ট কম পরিমাণে খরচ করা এবং তার বিকল্প হিসাবে অজীবাশ্ম জ্বালানি যেমন সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, জোয়ারভাটা শক্তি এগুলিকে কাজে লাগানো এবং জীবাশ্ম জ্বালানিগুলি ভবিষ্যতের জন্য সঞ্চয় করা এবং তার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই দিনটি পালন করা হয় 10ই আগস্ট ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে। যাব পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 12। সম্প্রতি কোন দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে যুগান্তর ঘটালো? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে রাশিয়া করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে যুগান্তর ঘটিয়েছে। এই ভ্যাকসিনটির নাম কি? রাশিয়া এই ভ্যাকসিনটির নাম করেছে স্পুটনিক 5 হচ্ছে এই ভ্যাকসিনটির নাম। আরেকটা ফ্যাক্ট আমরা জেনে নেব, সেটা হচ্ছে রাশিয়ার যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন ভ্লাদিমির পুতিন, ওনার মেয়ের শরীরে এই ভ্যাকসিনটির প্রয়োগ ঘটানো হয়েছে। রাশিয়ার ক্যাপিটাল কি? রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো। রাশিয়ার কারেন্সি কি রয়েছে? রাশিয়ার কারেন্সি রয়েছে রাশিয়ানি রুবেল। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটাই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তবে ভিডিও অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।